Well, my friends, this video is for teaching of my juniors, those who are intended to like and learning homeopathic subjects properly or medical subjects properly, and for the common persons of the society who are interested to look after the videos of mine in the YouTube. This subject, age about 50 years, has been suffering from gallbladder stone. Gallbladder stone, a very common disease. But the operations are also nowadays very easier by the modern surgeons in the modern surgery. Now, how the gallbladder stone forms, I have repeatedly told in many of my videos. The stones mainly are of two types: cholesterol stone and pigment stone. Cholesterol stone means depositions of cholesterol, sand-like structures found in the cholesterol. Cholesterol is nothing but the fats. Lipids comes from the fatty acids. Fatty acid comes from the fat foods what we have taken. আমরা যা খাবার খাই তা আলটিমেটলি যে তিন রকম খাবার খাই, এটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, ছোটোবেলা থেকে সবাই পড়ে আসছে। প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, ফ্যাটস বা তৈল জাতীয় খাবার। এই খাবারগুলো, প্রোটিন জাতীয় খাবারগুলো একটা শেষ হয় তো এন্ড প্রোডাক্ট, মানে আলটিমেটলি কী হয়, এ থেকে কিছু অ্যাসিড তৈরি হয়। সেই অ্যাসিডগুলোর নাম অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। সেইগুলো শরীরের গঠনের কাজে লাগে, শরীরে স্ট্রাকচারাল ফাংশনাল বিল্ড আপ করে। কার্বোহাইড্রেট যেগুলো ভাত, চিড়ে, খই, মুড়ি, বিস্কুট, এগুলো থেকে সুগার তৈরি হয়। সুক্রোজ, গ্লুকোজ, ল্যাকটোজ, ফর্মুলা আছে, প্রসেস আছে, বায়োকেমিস্ট্রি আছে, সেগুলো আলোচ্য বিষয় না। আর ফ্যাট থেকে ইলিশ মাছ 4 পিস খেলে, প্রচুর পরিমাণে বাদাম খেলে, তেলে ভাজা খেলে, মাংস খেলে, তার থেকে তৈরি হয় fatty acids and glycerol. 2 molecules of fatty acid and 1 molecule of glycerol. Ultimately, এই ফ্যাটি অ্যাসিড থেকেই তৈরি হয় কোলেস্টেরল। তো যত বেশি মাংস খাবে, তৈল জাতীয় জিনিস খাবে, এই ফ্যাটি অ্যাসিড বাড়তে থাকবে শরীরে। কনজিউম যদি না হয়, যদি খুব লোকটা পরিশ্রম না করে, না হাঁটে, এক্সারসাইজ বেশি না করে, তাহলে বেশি পরিমাণে রক্তের মধ্যে ঘুরতে থাকে, ব্রেকডাউন হয় না। করি সাইকেল বলে সাইকেল আছে, যাতে সব খাবার দাবারগুলো ব্রেকডাউন হয়, সেগুলো হয় না। তাহলে এগুলো জমতে জমতে ছোটো ছোটো বালিকণার মতন হয়ে যায়, ব্লাডের মধ্যে ঘুরতে থাকে। দ্যাট ইজ নোন অ্যাজ কোলেস্ট্রল। এই কোলেস্ট্রল যখন গলব্লাডারে এসে জমা হয়, তখন বিন্দু বিন্দু জমে পাথর তৈরি হয়। বিন্দু বিন্দু জমে এরকম পাথর তৈরি হয়। এই পাথর আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়, কোলেস্ট্রল স্টোনগুলো বড় হয়ে যায়, কারণ বিন্দু বিন্দু জমে বড় হয়। এটা খুব ছোট হতে পারে, একটা স্যান্ড লাইক ছোট্ট বড় বালিকণার মতন হতে পারে, আবার বলের মতন হয়ে যেতে পারে, বড় একটা কুলের বিচির মতন হতে পারে। এরা সংখ্যায় কম থাকে কোলেস্ট্রল স্টোন। আর পিগমেন্ট স্টোন, এর আরেক নাম হচ্ছে বিলিরুবিন স্টোন। রক্তের মধ্যে যে বিলিরুবিন থাকে, আরবিসি ভেঙে গেলে আরবিসির মধ্যে থাকে বিলিরুবিন। আরবিসি ভেঙে গেলে বিলিরুবিনটা রক্তে বেরিয়ে আসে, সেই বিলিরুবিন জমে এক ধরনের পাথর তৈরি হয়, তাকে বলা হয় বিলিরুবিন স্টোন। এটা একটা রঞ্জক পদার্থ, তাই এর আরেক নাম হচ্ছে পিগমেন্ট স্টোন। তো এই যে পাথরটা, এইখানে পিত্তটা খাবারের এই যে পাইপ দিয়ে বেরিয়েছে, এর নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। গলব্লাডার ডাক্ট দিতে পারতো, তারা ওস্তাদি করে গন্ডগোল করে দিয়েছে অ্যানাটমিতে। তো গলব্লাডার থেকে যাচ্ছে, গলব্লাডার ডাক্ট বললেই মিটে যেত, তো এর নাম দিয়েছে সিস্টিক ডাক্ট। আর লিভার থেকে রস নিয়ে আসছে, তার নাম হেপাটিক ডাক্ট। হেপাটিক ডাক্ট লিভারের 2 দিক থেকে আসছে, ডান দিক থেকে বাঁ দিক থেকে। ডান দিকে রাইট হেপাটিক ডাক্ট, বাম দিকে লেফট হেপাটিক ডাক্ট। দুটো হেপাটিক ডাক্ট জুড়ে গেলে নাম হয়ে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে। তখন যেমন ভাড়া বাড়িতে বলে কমন টয়লেট, কমন বাথরুম, সবাই যেতে পারবে।
দুজনে মিশে এক হয়ে গেল কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট আর গলব্লাডার থেকে যে পাইপ বেরিয়ে আসছে সিস্টিক ডাক্ট, দুটো আবার জুড়ে গেলে তার নাম হয়ে গেল বাইল ডাক্ট। কারণ তাদের এখন দুই ভাইয়ের কাজ একই, শুধু বাইল ক্যারি করে নিয়ে যাও, শ্রমিক, তাই এর নাম বাইল ডাক্ট। এই বাইল ডাক্ট চলল স্টোমাকের নিচে ডিওডেনামে এসে এরা পড়ছে। সেই ছবিটা এই বইয়ে ভালো নেই। ডিওডেনামে এসে এরা পড়ছে, এদের সঙ্গে আরেকজন যোগ দেয়, তার নাম প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট। এই প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, প্যাঙ্ক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে আসছে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, আর এদিক থেকে আসছে বাইল ডাক্ট। দুজনে একসাথে হাতে হাত ধরে পাকস্থলীর নিচে যে ডিওডেনাম, সেই ডিওডেনামের মধ্যে ঢুকে যায়। এই মুখকে এই হচ্ছে মুখ, খাদ্যনালী, এই পাকস্থলী, এই তার পরের অংশ ডিওডেনাম। এখান থেকে আসছে কমন, এখান থেকে আসছে বাইল ডাক্ট, এখান থেকে আসছে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, এর তলা দিয়ে এসে এইখানটায় মিশে গিয়ে বাইলটা ফেলছে। এখন এই পাথরের রোগী আমাদের কাছে অনেক আসে। এই ভদ্রলোক এসেছেন পাথরের জন্য, চিকিৎসার জন্যে। পাথর কি হোমিওপ্যাথিতে সারে? গলব্লাডার পাথর এই ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার। তা এর থেকে বড় পাথর হলে কি করে বেরোবে? কমন সেন্স। ছোট 3 ফুট 2 ফুটের দরজায় 4 ফুটের হাতির বাচ্চা দিলে কি বেরোতে পারবে না। কিন্তু আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা মূর্খ, পড়াশোনা করে না, কিছু জানে না, হাতুড়ে মার্কা, তারা বলে সব সারিয়ে দেবো। রোগীরাও সময় নষ্ট করে, শরীর নষ্ট করে, অর্থ নষ্ট করে। তাই পরিষ্কার প্রথমে আমরা বলে দিই, আমরা যারা পরিচ্ছন্ন মানুষ, যে এই পাথরের এই হিস্ট্রি, এই ব্যাপারটাই, আপনার কী পাথর আছে তো এখন বোঝা যায় না। এখন এই কোলেস্টেরল স্টোনগুলোকেও আবার কিন্তু অনেকে একটা এখানে মজার ব্যাপার আছে, অনেকে ভাবে বা ডাক্তার অনেকেই জানে না, বলে দেয় যে ভালোভাবে দেখতে হলে সিটি স্ক্যান করতে হবে। আবার এমনি মোটামুটি দেখা গেলে ইউএসজি, আলট্রাসোনোগ্রাফি করতে হবে। এই পাথরগুলো আলট্রাসোনোগ্রাফিতে আসে, কিন্তু সিটি স্ক্যানে আসে না। তাই সিটি স্ক্যানে কিন্তু কোলেস্টেরল স্টোন ভালো ধরা পড়ে না, আলট্রাসোনোগ্রাফিতে ভালো ধরা পড়ে। তাহলে এই পাথর যদি একটা বড় সাইজ থাকে, 16 মিলিমিটার, 18 মিলিমিটার, ওনার পাথরটা আছে 16 মিলিমিটার। তাই ওনাকে আমি সব বুঝিয়ে দিলাম যে এই পাথরটা এইখানে, এটা হচ্ছে 4 মিলিমিটার, এ কোনো দিন বেরোতে পারবে না। আর কিডনিতেও যদিও বা সম্ভাবনা থাকে, কিডনিতে সবসময় একটা প্রেশার থাকছে। ল অফ গ্র্যাভিটেশন অনুযায়ী, নিউটনের ফর্মুলা অনুযায়ী ফ্লুইডটা উপর থেকে নিচের দিকে আসতে চাইছে। একটা মানুষ দাঁড়ালে, বসলে উপর থেকে নিচের দিকে একটা প্রেশার থাকে। তারপরে প্রস্রাবের প্রেশার তো থাকছেই, সবসময় কনস্ট্যান্ট ফোটা করে এখান থেকে ফিল্টার হয়ে জল বেরোচ্ছে। তাই কিডনির পাথরে যে সম্ভাবনা থাকে, গলব্লাডারে সবসময় থাকে না। কারণ কিডনির সিক্রিশন অফ ওয়াটার কন্ডিশনাল, গলব্লাডার ইজ আনকন্ডিশনাল। তৈলাক্ত জিনিস খেলে তখন একটু বেরোবে, তা নাহলে বাবু চুপচাপ বসে থাকবে। তাই পাম্প করলে অনেক সময় একটু দুঃখ করে যদি নড়ে চড়ে তো বেরোতে পারে, ছোট থাকলে কিন্তু বেরোনোর সম্ভাবনা খুব কম। তার কারণ এর সাইজ হচ্ছে ছোট, এর সাইজ যদি বড় হয়। ছোট পাথরে আবার বেরোতে পারে বলে চুপচাপ বসে থাকলে কিন্তু বিপদের সম্ভাবনা থাকে। কারণ জায়গা করে যে 5 মিলিমিটার আছে, এখানে যাচ্ছিল কিন্তু এখানে গিয়ে আটকে গেল যাওয়ার পথে, সেটা আরও ডেঞ্জারাস। আটকে গেলে অবস্ট্রাকশান হয়ে যাচ্ছে, পিত্ত আর যেতে পারছে না, সেই পিত্ত ফিডব্যাক হবে, ফেরত আসবে, গলব্লাডারও জায়গা দেবে না, বলে আমি তো ভর্তি, আমার এখানে আর শোয়ার লোকের জায়গা দিতে পারবো না। তাহলে আবার চলে যাবে লিভারে ফিডব্যাক, অ্যান্ড আলটিমেটলি গোজ ইন টু দ্য ব্লাড অ্যান্ড কজ দ্য হেমোলাইটিক জন্ডিস। সো দিস ইজ দ্য মেকানিজম অফ দ্য গলস্টোন ফরমেশন। মাই ফ্রেন্ডস, বাঙালিদের বেশি হয়, আমেরিকানদের বেশি হয়, যারা তৈলাক্ত জিনিস, ভাজাভুজি খাবারটা বাড়ির সমস্ত খুব বেশি পরিমাণে খায়। আর মেয়েদের বেশি হয়, বিশেষ করে মহিলা যারা একটু মোটাসোটা, বাচ্চা কাচ্চা বেশি জন্ম দিয়েছে, তাদের বেশি হয়। 40 বছরের বেশি পরে বেশি হয়। তাহলে ফিমেলের বেশি হয়, 40 বছরের পরে বেশি হয়, যারা বাচ্চা জন্ম দিয়েছে বেশি তাদের বেশি হয়, আর মোটাসোটা যারা তাদের বেশি হয়। তাই আমরা ছেলেদের পড়ানোর সময় বলে থাকি গলব্লাডার স্টোন মনে রাখতে হবে কাদের বেশি হয়। মনে রাখার জন্য বলি 4টে এফ মনে রাখবে, 4 এফ। একটা এফ হচ্ছে ফিমেল, একটা এফ হচ্ছে 40 এজ পেরিয়ে গেলে, একটা হচ্ছে ফ্যাটি, আরেকটা হচ্ছে ফার্টাইল, যাদের বাচ্চা হয়েছে বেশি। তো 4 এফ ইজ দ্য কমন সিমটমস ফর ফরমেশন অফ দ্য গলব্লাডার স্টোন, কিন্তু এক্সেপশন আর দেয়ার।
এই ভদ্রলোক তো 4টের মধ্যে 1টার মধ্যেও পড়ছে না, কিন্তু হি হ্যাজ বিন সাফারিং ফ্রম গল ব্লাডার স্টোন। হোমিওপ্যাথিতে প্যালিয়েটিভ ওষুধ দিতে পারো পেন কমানোর জন্যে, বা অনেক সময় ডিজলভ হয় কি না প্যালিয়েটিভ ওষুধ কার্ডওয়াচ মেরিয়েনাস ভালো, মাদার 10 ফোঁটা করে 2বার 3বার 4বার। যখন কোনো রোগী বয়স হয়ে গেছে, ক্যান্সারের দিকে যাচ্ছে, বা কনস্টিটিউশনাল ওষুধ আমি পাচ্ছি না বুঝে, তখন দিতে পারো। যখন কনস্টিটিউশনাল ওষুধ দেওয়া সম্ভব তখন কনস্টিটিউশনাল দিতে হবে। যেমন আমার এই পেশেন্টের ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, উনি মিষ্টি খেতে ভালোবাসেন, খাবার দাবার গরম খেতে ভালোবাসেন, শীত বেশি, শীতটা একটু বেশি বলেছেন। সো অল দ্য সিমটমস অ্যান্ড আর কাভার্ড বাই ক্লাবেটাম। অ্যান্ড ক্লাবেটাম আমি বলেছি যে ওষুধগুলো পার্টিকুলার অর্গানের উপরে যেসব ওষুধগুলো কাজ করে সেগুলো তো আরও ভালোই হবে সিমটমের সাথে মিলে গেলে। সো দিস মেডিসিন অলসো অ্যাক্টস ওভার দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম। হেপাটো মিন্স লিভার, বিলিয়ারি মিন্স গল ব্লাডার অ্যান্ড হিজ পাইপস। এই সিস্টেমের উপরে যারা কাজ করে, নাক্সবাম, ব্রায়োনিয়া, টেরিডোনিয়াম, ক্লাবেটাম, টিলিয়া, etc. So my choice of prescription is clabetam in 50 millisiemens scale of potencies. In the last part of my lecture, I have told in Bengali, because sometimes I forget on which language I am telling. Those who are the non-Bengali persons who are eagerly wait for hearing in English, once again I am recapitulating in brief. This is a gallbladder stone case. I have demonstrated the history and pathology and anatomy of the gallbladder. The bile secretes comes from the parenchymal cells of the liver, and from the liver the bile comes into the gallbladder and it deposits here in 1:10 ratio. So concentrated gallbladder is for concentration of the bile. The bile comes from the cystic duct, and via bile duct it enters into the second part of the duodenum, into the ampullary part of the bladder of duodenum, with conjoining with pancreatic duct. Sometimes stone forms here. The stones are of two types, cholesterol stone and pigmented stone or bilirubin stone. Large size of stones is very difficult to escape out from this pipe or bile duct, and small size are also dangerous. If it obstructs, there may be chance of obstructive jaundice or hemolytic jaundice. So this is my lecture in brief. I have told in Bengali, my friends. And for this patient, my patient, I have selected club moss or clabetum because the patient is chilly and desire for sweets and warm foods, and this medicine clabetum also acts over the hepatobiliary system, and that's why I have selected this medicine. And the potency is in 50 millisiemens scale of potencies, and repetition once daily in the morning in empty stomach. That means back bend ventricular.